আচ্ছা, এখন আমরা পড়ব তরলের প্রবাহ। তরলের প্রবাহ। তাহলে এর আগে আমরা দেখেছিলাম যে দুটো পাত্র তাদেরকে ভিন্ন উচ্চতার তরল দ্বারা পূর্ণ করা আছে। এইরকম দুটো পাত্রকে যদি একটি নল দিয়ে যুক্ত করা হয়, তাহলে দেখা যায় যে জলের উচ্চতা বেশি বা তরলের উচ্চতা বেশি সেই পাত্র থেকে তরল, যে পাত্রে তরলের উচ্চতা কম সেই দিকে প্রবাহিত হচ্ছে। কেন প্রবাহিত হচ্ছে? এর কারণ হচ্ছে যে পাত্রে তরলের উচ্চতা বেশি সেই পাত্রে তলদেশে চাপ বেশি, এবং যে পাত্রে তরলের উচ্চতা কম সেই পাত্রে তলদেশে চাপের মান কম। এর ফলে তরল যেখানে চাপ বেশি সেখান থেকে যেখানে চাপ কম সেদিকে। শুধু তরল নয়, যে কোনো গ্যাসীয় পদার্থ উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে নিম্ন চাপযুক্ত অঞ্চলের দিকে প্রবাহিত হয়। এখন আমাদের আলোচনার বিষয় হচ্ছে তরলের প্রবাহ। সেটা হতে পারে কোনো নলের মধ্যে দিয়ে তরলের প্রবাহ, বা কোনো নদী বা খালের মধ্যে দিয়ে তরলের প্রবাহ। তাহলে এই তরলের প্রবাহকে আমরা দুটো ভাগে ভাগ করছি। একটা ভাগকে বলছি আমরা ধারা রেখ বা শান্ত প্রবাহ। তাহলে আগে আমরা এই প্রথম বিষয়টাকে নিয়ে আলোচনা করি, ধারারেখ বা শান্ত প্রবাহ। আর একটা প্রবাহ হচ্ছে অশান্ত প্রবাহ। তাহলে প্রথমে আমরা আলোচনা করছি ধারারেখ বা শান্ত প্রবাহ। তাহলে তরল যখন কোনো অঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, তাহলে সেই অঞ্চলের মধ্যে অবস্থিত যে কোনো বিন্দুতে তরলের বেগের যদি একটি নির্দিষ্ট মান এবং অভিমুখ থাকে, ধরা যাক এটা এ বিন্দু, এখানে তরলের বেগ ভিএ এবং অভিমুখটাকে তীর চিহ্নের সাহায্যে দেখানো হয়েছে। এটা বি বিন্দু, এখানে তরলের বেগ ভিবি। এটা সি বিন্দু, এখানে তরলের বেগ ভিসি। তাহলে তরলের একটা কণা যখন এ বিন্দুতে যাবে তখন তার বেগ হবে ভিএ, যখন বি বিন্দুতে যাবে তখন তার বেগ হবে ভিবি, যখন সি বিন্দুতে যাবে তখন তার বেগ হবে ভিসি। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুতে যদি বেগের একটি নির্দিষ্ট মান এবং অভিমুখ থাকে, তাহলে সেই প্রবাহকে বলছি আমরা ধারারেখ প্রবাহ। তাহলে যে প্রবাহের ক্ষেত্রে প্রবাহ পথে যে কোনো বিন্দুতে তরলের বেগের একটি নির্দিষ্ট মান এবং অভিমুখ থাকবে, সেই সেই প্রবাহকে আমরা বলছি ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহ। ধারারেখ প্রবাহ বা শান্ত প্রবাহের ক্ষেত্রে তরলের কোনো একটা বিন্দুতে তরলের বেগের একটি নির্দিষ্ট মান এবং অভিমুখ থাকবে। অর্থাৎ এক্ষেত্রে প্রত্যেকটা কণায় কি করছে, তার পূর্ববর্তী কণাকে অনুসরণ করে চলছে। যখন একটা কণা এ বিন্দুতে এলো তখন তার বেগ হলো ভিএ, যখন পরবর্তী কণাটা এ বিন্দুতে আসবে সেও আবার ওই ভিএ বেগটাই লাভ করবে। এবং এক্ষেত্রে কি হয়, তরলটাকে যদি আমরা কতগুলো স্তরে ভাগ করি, তাহলে একটা স্তরের সাথে অন্য স্তরের সাথে বা তরলের কণাগুলোর মধ্যে কোনো সংঘর্ষ হয় না, এবং এক্ষেত্রে তরলের বেগ খুবই কম হয়। অর্থাৎ এক্ষেত্রে তরল বা প্রবাহী খুবই ধীর গতিতে প্রবাহিত হয়। এবং ধারারেখ প্রবাহের সময় তরলের কণাগুলি যে পথ অনুসরণ করে চলে, ধরা যাক তরলের কণাগুলো এরকম পথ অনুসরণ করে চলছে, তাহলে সেই পথটাকে বলা হয় ধারারেখা।
এবং ধারারেখার বৈশিষ্ট্য হচ্ছে ধারারেখার কোনো বিন্দুতে যদি আমরা স্পর্শক অঙ্কন করি তাহলে সেই স্পর্শক ওই বিন্দুতে বেগের অভিমুখ নির্দেশ করবে এবং দুটি ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না, কারণ দুটো ধারারেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে ছেদ বিন্দুতে আমরা দুটো ধারারেখার ওপর দুটো আলাদা স্পর্শক অঙ্কন করতে পারি। তাহলে সেক্ষেত্রে একই বিন্দুতে বেগের দুটো অভিমুখ থাকবে, যেটা বাস্তবে সম্ভব নয়। সেই কারণে দুটো ধারারেখা কখনোই পরস্পরকে ছেদ করতে পারে না। এবং এখানে স্পর্শক মানে কি? স্পর্শক মানে ব্যাপারটাকে আমরা এইভাবে বলতে পারি, স্পর্শক মানে হচ্ছে যে একটা সরলরেখা যেটা কোনো একটা বক্ররেখাকে একটা বিন্দুতেই স্পর্শ করে, তাহলে সেটাকে বলছি ওই বক্ররেখার ওই বিন্দুতে স্পর্শক। এখন ধারারেখাগুলো যেখানে বেশি ঘন সন্নিবিষ্ট থাকে সেখানে প্রবাহীর বেগ বেশি হয়, এবং যেখানে কম সন্নিবিষ্ট থাকে সেখানে প্রবাহীর বেগ কম হয়। তাহলে এখানে এ অঞ্চল এবং বি অঞ্চলের মধ্যে এ অঞ্চলে দেখতে পাচ্ছি আমরা ধারারেখাগুলি বেশি ঘন সন্নিবিষ্ট হয়ে আছে, তাহলে এ অঞ্চলে যদি বেগটা হয় ভিএ, আর বি অঞ্চলে ধারারেখাগুলো কম ঘন সন্নিবিষ্ট হয়ে আছে এবং সেটাকে যদি ধরি আমরা ভিবি, তাহলে এখানে হবে ভিএ গ্রেটার দেন ভিবি। তাহলে এই হচ্ছে ধারারেখার বৈশিষ্ট্য। এরপরে আসছি আমরা অশান্ত প্রবাহ। এখন ধারারেখ প্রবাহে গতিশীল কোনো প্রবাহীর বেগের মান যদি বাড়তে থাকে তাহলে একটা বেগের নির্দিষ্ট মান অতিক্রম করার পর ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হয় এবং বেগের ওই নির্দিষ্ট মানকে বলা হয় প্রবাহীর সন্ধি বেগ। এবং অশান্ত প্রবাহ আমরা কাকে বলবো? প্রবাহ পথের কোনো বিন্দুতে বেগের মান এবং অভিমুখ যদি সময়ের সাথে সাথে পরিবর্তিত হয় তাহলে সেই প্রবাহকে বলবো আমরা অশান্ত প্রবাহ। এবং অশান্ত প্রবাহের ক্ষেত্রে তরল বা প্রবাহীর কণাগুলি পরস্পরের সাথে ধাক্কা খায় এবং অশান্ত প্রবাহের ক্ষেত্রে জায়গায় জায়গায় ঘূর্ণি বা আবর্তের সৃষ্টি হয়। তাহলে এই ধরনের প্রবাহকে আমরা বলছি অশান্ত প্রবাহ। তাহলে অশান্ত প্রবাহের ক্ষেত্রে আমরা কণাগুলোর গতিপথ এইরকম যে যা খুশি হতে পারে, কেউ এইদিকে গতিশীল, কেউ এইদিকে গতিশীল, কেউ এইদিকে গতিশীল, কেউ আবার এরকম ভাবে গতিশীল। তাহলে এরকম বিভিন্ন দিকে গতিশীল হতে পারে, অর্থাৎ কোনো বিন্দুতে বেগের সময়ের সাথে সাথে বেগের কোনো নির্দিষ্ট অভিমুখ বা মান থাকছে না, সেটা সময়ের সাথে পাল্টে যাচ্ছে। তাহলে এই ধরনের প্রবাহকে বলছি আমরা অশান্ত প্রবাহ। এখন যদি আমাদের ধারারেখ এবং অশান্ত প্রবাহের মধ্যে পার্থক্য করতে বলা হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি পার্থক্য করব? ধারারেখ প্রবাহ কাকে বলে সেটা আমরা বলবো, যে ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহ পথে যে কোনো বিন্দুতে তরলের বা প্রবাহীর গতিবেগের একটি নির্দিষ্ট মান এবং অভিমুখ থাকবে। অশান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহ পথের কোনো বিন্দুতে তরলের বেগের মান এবং অভিমুখ সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়। ধারারেখ প্রবাহের ক্ষেত্রে তরলের বেগ তুলনামূলক কম হয়, অশান্ত প্রবাহের ক্ষেত্রে তরলের বেগ তুলনামূলক বেশি হয়। ধারারেখ প্রবাহের ক্ষেত্রে ঘূর্ণি বা আবর্তের সৃষ্টি হয় না, অশান্ত প্রবাহের ক্ষেত্রে ঘূর্ণি বা আবর্তের সৃষ্টি হয়। ধারারেখ প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কণাগুলি পরস্পরের সাথে ধাক্কা খায় না, অশান্ত প্রবাহের ক্ষেত্রে প্রবাহীর কণাগুলি পরস্পরের সাথে ধাক্কা খায়। তাহলে এটা হলো এই ধারারেখ এবং অশান্ত প্রবাহের মধ্যে পার্থক্য। এবং এর মাঝে আমরা একটা জিনিস বলেছি সন্ধি বেগ। তাহলে সন্ধি বেগ কি? তাহলে সন্ধি বেগ হলো ধারারেখ প্রবাহে গতিশীল কোনো বেগ যদি বাড়ানো হয় তাহলে বেগের যে নির্দিষ্ট সীমা অতিক্রম করার পর ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হতে শুরু করে, তাকে বলা হয় সন্ধি বেগ।
সন্ধিবেগ মানে এই নয় যে বেগের ওই মানকে অতিক্রম করার পর তরলের সমগ্র অংশের ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হবে। তরলের কোনো একটা অংশে ধারারেখ প্রবাহ অশান্ত প্রবাহে পরিণত হতে শুরু করবে এবং বেগ যদি ক্রমশ বাড়ানো হয় তাহলে একসময় দেখা যাবে সমগ্র তরলের প্রবাহটাই শান্ত প্রবাহ থেকে অশান্ত প্রবাহে পরিণত হয়েছে। যেমন আমরা যদি একটা কলের ট্যাপের কথা ভাবি, একটা কলের ট্যাপকে যদি খুব হালকা করে খোলা হয় তাহলে জলটা সুতোর মতো হয়ে পড়ে, তাহলে এটাকে আমরা বলছি ধর শান্ত প্রবাহ। এরপর যদি কলের ট্যাপটাকে পুরো খুলে দিই তাহলে দেখা যায় জলটা আর সুতোর মতো পড়ছে না, চারিদিকে ছিটকে পড়ছে, তাহলে এই ধরনের প্রবাহটাকে আমরা বলতে পারি অশান্ত প্রবাহ। তাহলে এই হলো তরলের প্রবাহ সংক্রান্ত আমাদের